আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1 থেকে 5 অধ্যায়ের উপর নগদ নিয়ন্ত্রণ কন্ট্রোল অফ ক্যাশ থেকে আজ আমি তোমাদের বিএমটি বোর্ড 2022 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তো ব্যাংক সমন্বয় বিবরণীর উপর তোমরা মনে রাখবা, ব্যাংক সমন্বয় বিবরণীকে দুইটা নিয়মে করা হয়। একটা হচ্ছে নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত, আর একটা হচ্ছে পাস বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত। তোমাদের সবসময় নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্তটাই বেশি আসে বোর্ডের মধ্যে, আর পাস বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত এটাও মাঝে মধ্যে আসে, তবে খুব কম আসে। আমরা দুইটা নিয়মেই ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়মটা আমরা ভালো করে তারপর পাস বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্তটা আমরা করে নিব। আমি এখন থেকে নিয়মিত ধারাবাহিকভাবে তোমাদের ভিডিও দিয়ে যাব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমরা প্রত্যেকটা অঙ্ক করার আগে আমাদের যে চারটা প্রয়োজন, এই চারটা আগে আমি তোমাদেরকে দিয়ে তারপর অঙ্কটা করব, যেন তোমরা এখান থেকে নিশ্চিতভাবে 60টি মার্ক পেতে পারো, কারণ প্রতি বছর এখান থেকে তোমাদের 7 নম্বরে একটা অঙ্ক এসেই থাকে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। তোমরা দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে বিবরণ, তারপরে দুইটা টাকার ঘর। তাহলে চলো আমরা ডাকটা বুঝে আগে চারটি দেখবো, তারপর ডাকটা বুঝে অঙ্কগুলো সমাধান করবো। তোমরা এই চারটি লক্ষ্য করো। প্রথম দেখো, এই সিরিয়ালে 1 থেকে 3 পর্যন্ত এই তিনটা বিষয় আমরা যদি বুঝতে পারি, তাহলে 2022 সালে যে অঙ্কটা এসেছে এই চার্টের বাইরে থেকে আসে নাই। তাহলে আমরা খুব সহজেই এই 2022 সালে অঙ্কটা আয়ত্ত করতে পারবো। তাহলে দেখো, প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত একই নাম। এই কথাটা তোমরা মনে রাখবা। নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত যে কথা, পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত একই কথা। এইভাবে আসলে মনে রাখবে এইটাই আইছে, এইভাবে আসলে মনে রাখবে এইটাই আইছে। তাহলে চলো আমাদের যে তিনটা বিষয় জানতে হবে, এই তিনটা বিষয় যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের এই নগদান বই অনুসারে 2022 সালে যে বোর্ড প্রশ্নটি এসেছে, তাহলে এটা আমাদের জন্য খুবই সহজ লাগে। দেখো, আমাদের 1 নংটা কি জানতে হবে, ইস্যুকৃত চেক। তোমরা মনে রাখবা, ইস্যুকৃত চেক চেক ইস্যুকৃত চেক ব্যাংক দ্বারা যদি পরিশোধ হয় তাহলে বিয়োগের ঘর হবে। এই কথাটা তোমরা মনে রাখবা, ইস্যুকৃত চেক যদি ব্যাংক দ্বারা পরিশোধ হয় তাহলে বিয়োগের ঘর হবে, আর যদি ব্যাংক দ্বারা পরিশোধ না হয় তাহলে যোগের ঘর হবে। এটাই থেকে এই যে নগদান বই অনুসারে, মানে এই নিয়মটা অনুসারে। তারপরে 2 নাম্বারটা দেখো, এটি অবশ্যই তোমরা মুখস্থ রাখবা। ব্যাংক যদি চেক লভ্যাংশ এবং অর্থ আদায় করে তাহলে যোগের ঘর হবে, আর ব্যাংক যদি আদায় না করে, মানে যে চেক লভ্যাংশ অর্থ যদি আদায় না করে ব্যাংক, তাহলে বিয়োগের ঘর হবে। এটা তোমরা মনে রাখবা। 3 নাম্বারটা, ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে এটা যোগের ঘর হবে, আর যদি ব্যাংক চার্জ করে তাহলে বিয়োগের ঘর হবে। তাহলে চলো আমরা তার উপর ভিত্তি করে অঙ্কের ডাকটা পরে খুব সহজভাবে অঙ্কটা সমাধান করি। দেখো, এই যে আমাদের ডাকটি, আমরা এইখান থেকে সরাসরি বোর্ডে অঙ্কটা করব খুব সহজভাবে। দেখো, জনাব রহিম এর হিসাব হইতে 31শে ডিসেম্বর 2021 সালের তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে। প্রথমে 1 নংতে দেখো কি বলছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই যে উদ্বৃত্তটা দেওয়া আছে, এটা আমরা প্রথমে লিখবো। নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত, এটা আমরা প্রথমে লিখবো। দেখো, এখানে আমি লিখে রেখেছি। দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এখানে যে টাকাটা হবে এই টাকাটা আমরা সরাসরি দ্বিতীয় ঘরে বসাবো। তোমরা সবসময় মনে রাখবো, উদ্বৃত্ত টাকাটা সবসময় দ্বিতীয় ঘরে বসবে। তো উদ্বৃত্ত টাকাটা বসবে আমাদের 50,000 টাকা দ্বিতীয় ঘরে। এই যে আমরা দ্বিতীয় ঘরে বসে নিব, যে 50,000 টাকা আমরা বসে নিলাম। তারপর আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে যোগ, তারপরে কয়েকটা এন্ট্রি বাদ দিয়ে পরে লিখতে হবে বিয়োগ। তাহলে আগে আমরা এখানে লিখতে হবে বিয়োগ, আমাদের জয়েন্ট এন্ট্রি হবে। তারপরে আমরা কি করতে হবে, বিয়োগ লিখতে হবে 3-4 এন্ট্রি বাদ দেওয়ার পর, এই যে এরকম বিয়োগ। তারপর আমরা প্রত্যেকটা স্টেপে দেখব। দেখো, আমাদের পরের কাজটা কি, যে 2 নং দেখো, রোমান সংখ্যা 2 দিয়ে কি বলছে, 50,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমি কি বলছিলাম, চারটার মধ্যে ইস্যুকৃত চেক যদি ব্যাংক পরিশোধ না করে তাহলে মনে রাখবে এটা যোগের করো। 15,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। যেহেতু ব্যাংকে উপস্থাপিত হয়েছে না, তাই তো ব্যাংক পরিশোধও করতে পারবে না। কথাটা মনে রাখবা, ইস্যুকৃত চেক যদি ব্যাংকে উপস্থাপন না করে, মানে ব্যাংকে জমা না করে, তাহলে ব্যাংক কিন্তু পরিশোধ করতে পারবে না। তাহলে ব্যাংক পরিশোধ না করলেই এটা যোগের ঘর হবে। চারটা আবার লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, আমরা কি বলছিলাম,
ইস্যুকৃত চেক ব্যাংক দ্বারা পরিশোধ না হলে বিয়োগের করো, যেহেতু ব্যাংকে চেকটা জমায় পড়ছে না, এই যে দেখো এন্ট্রিটা, এই যে 15,000 টাকা ইস্যুকৃত একটা চেক পরিশোধের জন্য এখনো ব্যাংক উপস্থাপিত হয়নি, ব্যাংকে জমায় পড়ছে না, তাহলে কি ব্যাংক পরিশোধ করতে পারবে? পারবে না। এই কারণে এটা যুগে করে লিখবো। তাহলে আমরা দেখো এখানে আমরা রোমান সংখ্যা 2 দিব। রোমান সংখ্যা 2 দিয়ে আমরা লিখবো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। এখানে দেখো 15,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাহলে এটা আমরা প্রথম ঘরে বসাবো। আমাদের মনে রাখতে হবে একটা উদ্বৃত্ত টাকাটাই সরাসরি দ্বিতীয় ঘরে, আর সব টাকায় প্রথম ঘরে। এখানে আমরা প্রথম ঘরে কত বসাবো? 15,000 টাকা। ইস্যুর কথা বলা আছে, কিন্তু যেহেতু ব্যাংকে উপস্থাপন করছে না, আর ব্যাংকে উপস্থাপন না করলে কিন্তু ব্যাংক পরিশোধ করতে পারবে না, আর ব্যাংকে পরিশোধ না করতে পারলে মনে রাখবে ইস্যুর ক্ষেত্রে যুগের ঘরে বসে। তারপর রোমান সংখ্যা 3 দিয়া দেখো কি বলছে, 20,000 টাকা একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। দেখো যদি 20,000 টাকার একটি চেক আদায়ের কথা বলা থাকে, আর এটা যদি ব্যাংক আদায় না করে, ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ব্যাংকে আদায় হয়েছে না, স্পষ্ট করে বলে দিছে। আদায়ের ক্ষেত্রে মনে রাখবা, যদি আদায়ের ক্ষেত্রে ব্যাংকে আদায় না করে তাহলে বিয়োগের করো। এই যে আদায় কথাটা বলা আছে, যেহেতু ব্যাংক আদায় করছে না, তাহলে কি এটা বিয়োগের ঘরে বসাতে হবে। আমরা রোমান সংখ্যা 3 দিয়ে লিখবো আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এখানে টাকাটা দেখো কত, আমাদের এখানে টাকাটা হচ্ছে 20,000 টাকা, ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটা হবে 20,000 টাকা। তারপরে 4 নম্বরটা লক্ষ্য করো, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। যে এখানে দেখো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদ বইতে লেখা হয়নি। নগদ বইতে লেখা হয়েছে কি হয়েছে না এটা আমাদের দেখার দরকার নাই। এখানে দেখো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় করছে, ব্যাংক যদি আদায় করে তাহলে মনে রাখবে এটা যুগের করো, এই যে নগদ বই অনুসারে। তাহলে এখানে আমরা লিখবো, এই যে দেখো 4 তারিখে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা যা নগদ বইতে লেখা হয়নি। তাহলে আমরা এখানে লিখবো 3-এর পরে রোমান সংখ্যা 4, এখানে আমরা লিখে নিব রোমান সংখ্যা 4 দিয়া ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদান বইতে লেখা হয়নি। এখানে টাকাটা কত, তোমরা 4 তারিখে এন্ট্রিটা লক্ষ্য করো যে 5,000 টাকা আদায় হয়নি, আমরা এখানে লিখবো 5,000 টাকা। তারপরে 5 তারিখে এন্ট্রিটা লক্ষ্য করো তোমরা, এখানে কি বলছে, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল হিসাবে 2500 টাকা সরাসরি আদায় যা নগদ বইতে লেখা হয়নি। এটাও কিন্তু আদায় বলছে, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে 2500 টাকা সরাসরি আদায় যা নগদ বইতে লেখা হয়নি। তো ব্যাংক কিন্তু আদায় করছে প্রাপ্য হিসাবে টাকাটা, তাহলে ব্যাংক যদি আদায় করে তাহলে মনে রাখবে এটা যুগের ঘর হবে। তাহলে আমরা এখানে লিখবো ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব এর অর্থ আদায় যা নগদ বইতে লেখা হয়নি। এখানে রোমান সংখ্যা, এটা যুগের ঘরে বসবে। রোমান সংখ্যা 5 দিয়া ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব আদায় যা নগদান বইতে লেখা হয়নি। এখানে টাকাটা কত, এখানে দেখো 5 তারিখে টাকাটা কত হবে, এখানে দেখো 5 তারিখের টাকাটা হচ্ছে যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় 2500 টাকা, এটা যুগের ঘরে বসাতে হবে। এখানে আমরা 2500 টাকা যুগের ঘরে বসিয়ে দিব। তারপরে 6 তারিখটা লক্ষ্য করো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হলে তোমরা মনে রাখবা বিয়োগের ঘরে হবে। আর দেখো ব্যাংক ধার্যকৃত চার্জ, তাহলে এটা বিয়োগের করো, আর যদি সুদ মঞ্জুর করে তাহলে যোগের করো। তাহলে আমরা এখানে এটা 6 তারিখে এটা বিয়োগের করো দেখাবো। 5-এর পরে 6, তোমার সংখ্যা 6 দিয়ে লিখবো ব্যাংক ধার্যকৃত চার্জ যা নগদান বইতে
লেখা হয়নি। দেখো এখানে টাকাটা কত, 500 টাকা। আমরা বিয়োগের 500 টাকা লিখব। এই যে আমরা 500 টাকা লিখে নিলাম। দেখো চয়ের পরে 7 তারিখ এন্ট্রিটা লক্ষ্য করো। এখানে কি বলছে, ব্যাংক কর্তৃক প্রদত্ত হিসাবে 10,000 টাকা পরিশোধ যা নগদ বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক প্রদত্ত হিসাবে পরিশোধ, প্রদত্ত হিসাব পরিশোধ করছে কে? পরিশোধ করছে ব্যাংক। আমরা জানি ব্যাংক যদি পরিশোধ করে তাহলে বিয়োগের করো, আর ব্যাংক পরিশোধ না করলে যোগের করো। ব্যাংক কর্তৃক প্রদত্ত হিসাবে 10,000 টাকা পরিশোধ যা নগদ বইতে লেখা হয়নি, এটা বিয়োগের করো দেখাতে হবে। এখানে 7 তারিখ দিয়ে আমরা লিখবো ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাব পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। এখানে আমাদের টাকাটা কত দেখো, এখানে আমাদের টাকাটা কত হবে দেখো, যে এখানে 10,000 টাকা, এখানে হবে আমাদের 10,000 টাকা। যে এখানে আমরা লিখবো 10,000 টাকা। এখন আমরা এটা যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করে যে উত্তরটা পাবো এটা আমাদের আনসার। দেখো এটা যোগ বিয়োগ করার নিয়ম কি, প্রথমে এখানে একটা টান দিব, এটি আমরা যোগ করে এখানে লিখবো 15 আর 5 20, 20 আর 25 হচ্ছে 22,500। এখানে আমরা লিখবো 22,500। তারপরে এখানে আরেকটা টান দিব, টান দেওয়ার পরে এই দুইটা যোগ করে এখানে নামাবো। 50 সাথে 22,500 যদি যোগ করি তাহলে আমাদের হবে 72,500। তারপর আমরা কি করব, এখানে আরেকটা টান দিব, যে এখানে একটা টান দিব, তারপর এইগুলো যোগ করব। 20,500 আর 10,000 যোগ করলে হবে 30,500। এখানে লিখবো 30,500। এটা অবশ্যই ব্র্যাকেট দিব, মানে বিয়োগ, এই ব্র্যাকেট দ্বারা বোঝাবে বিয়োগ। এই বিয়োগটা করে এখানে আমরা টান দিয়ে দিব, টান দেওয়ার পর এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে দেখো যদি আমরা 72 থেকে 30 জায়গা 40,000, 42,000 আর 500 বাদ যাবে, তাহলে এখানে আমার ফলটা হবে 42,000, শুধু 42,000 হবে। এটা এখানে ক্লোজ করে দিব, আর এখান থেকে একটা টান দিয়ে দিব, আর এখানে আমরা লিখে দিব পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এখানে লিখবো পাস বই, যেহেতু আমরা নগদান বই অনুসারে এখানে লিখছি, আর এখানে লিখতে হবে পাস বই। পাস বই অনুযায়ী, পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই যে এটাই আমাদের আনসার, যে এখানে আমরা একটা টান দিয়ে দিব। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা। আসসালামু আলাইকুম।